লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ক্যাপ্টেন ডরথি ব্ল্যাক বুলসের কিছু মেম্বারদেরকে তার ড্রিম ওয়ার্ল্ডে নিয়ে যায়, আর সেই ওয়ার্ল্ডের মধ্যে তিনিই সব থেকে বেশি পাওয়ারফুল। তখনই সেখানে স্যালি ওনার ম্যাজিকের সাহায্যেই ওনাকে হারানোর একটা পদ্ধতি খুঁজে বের করে, আর বাহিরে ঘোষ ব্ল্যাক বুলসের বাকি মেম্বারদের উপর ভারী পড়ছিল। কিন্তু এরপরও ব্ল্যাক বুলসের মেম্বাররা হার মানার নামই নিচ্ছিল না। তারা সেখানে ঘোষকে ফিরিয়ে আনার জন্য তাদের বেস্ট ট্রাই করছিল। এই এপিসোডটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটা আরো নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মেঘমা এতগুলো গেট দেখে বলে, তাহলে চলো এখান থেকে বের হওয়া যাক। এটা শুনে চার্মি গেটের কাছে পৌঁছানোর জন্য একটা ক্লাউড ক্রিয়েট করে ফেলে। তখন ভেনেসা লাগতে সেই ক্লাউড সেখান থেকে গেটের দিকে টেনে নিয়ে যেতে বলে। এইসব দেখে ক্যাপ্টেন ডরথি তাদের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ভেনেসার বিলারের জন্য তারা সেই অ্যাটাক থেকে বেঁচে যায়। আর যখনই তারা সেখানের এক ডোরের সামনে পৌঁছে যায়, তখনই ক্যাপ্টেন ডরথি সেখানের সবগুলো গেট সিল করে দেয়, আর বলে যদিও আমি এগুলো এখান থেকে গায়েব করতে পারবো না, কিন্তু এরপরও আমি এই সবগুলো গেট সিল তো করতে পারবো। তখন মেঘমা বলে, আমরা প্রায় এখান থেকে বের হয়ে গিয়েছিলাম, কিন্তু সে আবার আমাদেরকে এখানে আটকে দিয়েছে। তাই আমার মনে হয় এখন আমাদেরকে তাকে দিয়ে আরো অনেকগুলো এক্সিট বানাতে হবে। এইসব শুনে স্যারি বলে, কিন্তু এখন এটা আর সম্ভব না, কারণ সে এখন অনেক বেশি কনসেন্ট্রেট করছে। তখনই আমরা দেখতে পারি সেখানে চার্মি ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে। এটা দেখে ভেনেসা সে যাতে সেখানে না ঘুমিয়ে পড়ে তার জন্য তাকে ঝাঁকাতে শুরু করে, আর বলে আমরা যদি এখান থেকে দ্রুত বের না হতে পারি তাহলে আমরা এখানেই শেষ হয়ে যাব। এখন তো মনে হচ্ছে এই ওয়ার্ল্ডে যে কোনো কিছুই হতে পারে। এইসব শুনে লাক বলে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে চলো আমরা তাকে দিয়েই এই সব কিছু ঠিক করিয়ে ফেলি। এটা শুনে মেঘমা বলে, তুমি এখানে কি ফালতু কথা বলছো? তখনই লাক মেঘমার মুখ বন্ধ করে স্যালিকে তার প্ল্যান বলতে শুরু করে। তখনই আমরা দেখতে পারি সেখানে মেঘমা বাদে বাকি সবাই তার প্ল্যান বুঝে ফেলে, আর এরই সাথে তাদের কাছে লাকের প্ল্যান অনেক ভালো লাগে। তাদেরকে এভাবে কথা বলতে দেখে ক্যাপ্টেন ডরথি বলে, আমি জানি না তোমরা এখানে কি আলাপ আলোচনা করছো, কিন্তু এটা জেনে রাখো যে তোমরা এখান থেকে কখনোই বের হতে পারবে না। এটা বলি তিনি সেখানে অনেকগুলো মনস্টার ক্রিয়েট করে ফেলে। এইসব দেখে লাক মেঘমাকে সেই মনস্টারগুলোর উপর অ্যাটাক করতে বলে, আর তাদেরকে সেখানে অ্যাটাক করতে দেখে ক্যাপ্টেন ডরথি বলে, তাহলে তোমরা এইসব কিছু করারই প্ল্যান করছো। তখনই আমরা দেখতে পারি তার অ্যাটাকের জন্য সেই প্লেসটা পুরোপুরি ধোঁয়ায় ভরে গেছে। এটা দেখে ক্যাপ্টেন ডরথি সেই প্লেসের ধোঁয়া সরাতে শুরু করে, কিন্তু এরপরও তিনি সেখানে কিছুই দেখতে পারছিল না। তখনই সেখানে স্যালি ভাবছিল, তুমি এখানে যা কিছুই ক্রিয়েট করো সেই সব কিছুই রিয়েল হয়, কিন্তু এখানে আমরা যে জিনিসটা ক্রিয়েট করেছি সেটা রিয়েল না। আমরা এখানে চার্মির কটন আর ভেনেসার থ্রেটের সাহায্যে একটা ডল ক্রিয়েট করেছি, আর সেই ডলকেই আমরা জ্বালিয়ে দিয়েছি যাতে করে আমরা একটা চোখের ধোঁকা ক্রিয়েট করতে পারি, আর এখানে সবকিছুই যাতে ব্লার হয়ে যায়। আর এই ডল হুবহু অরিজিনাল ক্যাপ্টেন ডরথির মতোই দেখতে। আর একটা পসিবিলিটি এটাও আছে যে এই ডল ফেক না মনে হয়ে তোমার কাছে রিয়েলও মনে হতে পারে। তখন সেখানে লাক ভাবছিল, আমি যখন এলফে কনভার্ট হয়ে গিয়েছিলাম তখন আমার ভেতর দুটো সোল ছিল, আর আমরা এখানে যেই ধোকাটা ক্রিয়েট করেছি সেটা দেখে এটাও হতে পারে যে তোমার ব্রেনে এই বডির অরিজিনাল সোলের কথাও মনে পড়ে যায়। তখনই আমরা দেখতে পারি তাদের প্ল্যান সাকসেসফুল হয়ে গেছে, আর সেখানে রিয়েল ক্যাপ্টেন ডরথি চলে এসেছে। ওনাকে দেখে মেঘমা চিল্লাতে চিল্লাতে বলে, আমাদেরকে প্লিজ দ্রুত এখান থেকে বের করুন। তখন ক্যাপ্টেন ডরথি বলে, ভেরি গুড ব্ল্যাক বুলস, আমাকে এখানে ডাকার জন্য, তাহলে বাকি সবকিছুই তোমরা আমার উপর ছেড়ে দাও। এইসব দেখে সেই এলফ বলে, অনেক হয়েছে, এখন আবার তুমি ঘুমিয়ে পড়ো। এটা বলেই সে ক্যাপ্টেন ডরথির উপর অ্যাটাক করে দেয়। এইসব দেখে ক্যাপ্টেন ডরথি বলে, এত তাড়া কিসের, এখনই তো শুধু আমরা আমাদের খেলা শুরু করেছি। এটা বলেই তিনিও তার উপর অ্যাটাক করে দেয়। তখনই আমরা দেখতে পারি তারা দুজন সেখানে ফাইট শুরু করে দিয়েছে, আর সেখানে সবাই তাদের ফাইট দেখে অনেক বেশি শক হয়ে যায়। তখন সেখানে ভেনেসা ভাবছিল, তিনি তো এখানে সেই এলফের সাথে প্রায় ইকুয়ালি টক্কর দিচ্ছে। এইসব ভেবেই ভেনেসা তার ম্যাজিক রিকভার করার জন্য চার্মিকে আবার খাবার বানাতে বলে। তখনই সিন শিফট হয়, আর আমরা দেখতে পারি আস্থা ঘোষ পর্যন্ত পৌঁছানোর ট্রাই করছে। এইসব দেখে ঘোষ বলে, যদি তুমি এখানে জীবিত থাকতে চাও তাহলে তোমাকে তোমার চোখ বন্ধ রাখতে হবে। তখনই আমরা দেখতে পারি হঠাৎ করে আস্থার ব্ল্যাক ফর্ম গায়েব হয়ে গেছে। এটা দেখে ঘোষ তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আস্থা কোনোভাবে তার অ্যাটাকগুলো ডজ করতে করতে নিচের দিকে আসছিল।
এটা দেখে হেনরি, গর্ডন আর গ্রে তাকে নিচে পড়ার আগেই ধরে ফেলে। তখন সেখানে আস্থা ভাবছিল, এখন আমি কি করব? আমি তো এখন পর্যন্ত আমার ব্ল্যাক ফর্ম শুধু 2.5 টাইমই ইউজ করতে পারি, আর আমি ক্যাপিটাল থেকে এখানে আসার আগেই আমার ব্ল্যাক ফর্ম একবার ইউজ করে ফেলেছি। আর এখন যখন আমি অনেক দ্রুত আবার ব্ল্যাক ফর্ম ইউজ করেছি, তার জন্য সেটা বেশিক্ষণ টিকেনি। তখনই আমরা দেখতে পারি পেছন থেকে ঘোষ তাদের উপর অ্যাটাক করে দিয়েছে। এটা দেখে গ্রে তার ম্যাজিকের সাহায্যে সেই পুরো বেসকেই গ্লাসে কনভার্ট করে ফেলে, আর এরই সাথে তারা সরাসরি ঘোষের দিকেই এগোতে শুরু করে। এটা দেখে ঘোষ তাদেরকে টেলিপোর্ট করে উপরে পাঠিয়ে দেয়, আর এরই সাথে তাদের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে হেনরি বাকিদেরকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়, আর একাই ঘোষের উপর অ্যাটাক করার জন্য চলে আসে। আর এরই সাথে সে ভাবছিল এখন সময় চলে এসেছে ব্ল্যাক বুলসকে গুড বাই বলার। এইসব দেখে ঘোষ বলে, তুমি কি সত্যি এখানে তোমার ফ্রেন্ডদেরকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিচ্ছ? তোমার কি এটা মনে হচ্ছে যে তুমি এখানে নিজের সাথে আমাকেও নিয়ে মরবে? তখন হেনরি ভাবছিল, না, আমি এখানে তোমাকে নিয়ে মরবো না, আমি এখানে শুধু একাই মরবো। কারণ আমি এতক্ষণ পর্যন্ত শুধু এই জন্যই বেঁচে ছিলাম কারণ আমি আমার ফ্রেন্ডদেরকে বাঁচাতে চাচ্ছিলাম। আর আমার বডি হাইড আউটের বাইরে অনেক বেশি ম্যাজিক পাওয়ার অ্যাবজর্ব করে, আর যেহেতু এটা কোনো ম্যাজিক না, সেহেতু এই মেয়ের আই ম্যাজিক এই জিনিসটা ব্লক করতে পারবে না। এইসব দেখে ঘোষ বলে, এভাবে আমার ম্যাজিক অ্যাবজর্ব করে কোনো লাভ নেই, কারণ আমার কাছে অনেক বেশি ম্যাজিক পাওয়ার আছে, তাই তুমি এখানে শুধু শুধুই মরতে চলেছ। তখন সেখানে হেনরি ভাবছিল এতে কোনো কিছুই যায় আসে না, আর এখানে আমি এই জিনিসটার জন্য অনেক বেশি খুশি যে আমি এখানে আমার ফ্রেন্ডদের জন্য কিছু করতে পারছি, আর নিশ্চয়ই এই সব কিছুর পর তারা তোমাকে হারাতে পারবে। এইসব ভেবেই হেনরি বলে, এখন তোমাদের পালা। তখনই আমরা দেখতে পারি সেখানে আস্থা তার ব্ল্যাক ফর্মে চলে এসেছে, আর এরই সাথে সে বলে, হেনরি তুমি এত দ্রুত মরতে পারবে না। তখনই হেনরির আস্থার সাথে মিটিং এর কথাগুলো মনে পড়ে, যেখানে আস্থা তাকে বলেছিল এত দ্রুত হার মেনো না, আর তোমাকে বাকি ব্ল্যাক বুলসদের সাথেও মেলা দরকার। এইসব শুনে হেনরি ভাবছিল, নিশ্চয়ই আমি একদিন আমার রোগের উপর কন্ট্রোল এনে ফেলবো। এটাই আমার স্বপ্ন, কারণ আমি সবসময় একাই ছিলাম, যার জন্য আমি কখনোই বাঁচা অথবা মরার পরোয়া করিনি। কিন্তু যখন থেকে আমি তাদের সাথে মিলেছি, তখন থেকেই আমি আর মরতে চাই না। আমি আমার ফ্রেন্ডদের সাথে আমার বাকি লাইফ কাটাতে চাই। তখনই আমরা দেখতে পারি সেখান থেকে গর্ডন তার পয়জন ম্যাজিক ইউজ করেছে, আর এরই সাথে আস্থা গ্রেকে হেনরির দিকে ছুড়ে মেরেছে। তখনই গ্রে তার ট্রান্সফরমেশন ম্যাজিকের সাহায্যে গর্ডনের পয়জন ম্যাজিককে কটনে বদলে ফেলে, যার জন্য তারা সেখান থেকে নিচে পড়া থেকে বেঁচে যায়। তখনই আস্থা ঘোষের সবগুলো মিটার ভাঙতে ভাঙতে তার উপর অ্যাটাক করে তাকে নিচে ফেলে দেয়, আর বলে, আমাদের ফ্রেন্ডদেরকে আমাদেরকে ফিরিয়ে দাও। তখনই আমরা সেই ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে সবগুলো এলফ হিউম্যানদের অ্যাটাকের জন্য মরছে, আর এরই সাথে তারা সেখানে তাদের ম্যাজিক ইউজ করতে পারছিল না। এইসব দেখে ঘোষ বলে, তাহলে কি সেই ম্যাজিক্যাল আইটেমের জন্য আমরা আমাদের ম্যাজিক ইউজ করতে পারছি না? আর এরই সাথে আমরা দেখতে পারি সেই হিউম্যান মেড ম্যাজিক আইটেমের সাহায্যে এলফদের ম্যাজিক হিউম্যানদের বডিতে যাচ্ছে। তখনই তাদের মধ্যে এক হিউম্যান বলে, এই ম্যাজিক্যাল পাওয়ার হিউম্যান ছাড়া আর অন্য কোনো প্রজাতির কাছে থাকতে পারে না, তাই আমাদেরকে এখন তাদের সবাইকে মারতে হবে, আর তাদের সাথে সেই প্রিন্সেসকেও মারতে হবে যে লিচের সাথে বিয়ে করেছে, আর এখন থেকে এই প্লেস হিউম্যান রয়্যালসদের। এইসব বলে তারা সেখানে জোরে জোরে হাসতে শুরু করে। তাদেরকে এভাবে হাসতে দেখে ঘোষ বলে, তাদের চেহারা আমি কখনোই ভুলতে পারবো না, যারা আমার সব সাথীদেরকে মেরে ফেলেছে, আর এরপর তারা নির্লজ্জের মতো হাসছে। আমি তাদেরকে কখনোই ক্ষমা করব না, আমি তাদের সবাইকে মেরে ফেলবো। কিন্তু এই হিউম্যানস তাদের মতো না, তারা এখানে তাদের ফ্রেন্ডদের জন্য ফাইট করছে, যেমনটা আমরা আমাদের ফ্রেন্ডদের জন্য করতাম। এইসব ভেবেই সে সেখানের সবার কাছে ক্ষমা চায়। তখন আস্থা বলে, আমাকেও এর জন্য ক্ষমা করে দিও, কারণ আমার কাছে এটা ছাড়া আর কোনো রাস্তা বেঁচে নেই, কারণ আমাকে আমার ফ্রেন্ডদেরকে ফিরিয়ে আনতেই হবে। এটা বলেই সে তার শট তাদের সাথে টাচ করে। তখন সে ভাবছিল, এই শট তো ফরবিডেন ম্যাজিককেও কাটতে পারে, তাহলে লিচ তুমি তাকে এই শট কেন দিয়েছিলে? কিন্তু এতে আমার কোনো সমস্যা নেই, প্যাট্রি আর রায়া আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি তোমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে পারবো না। যদি তোমরা সেই ফরবিডেন স্পেল ইউজই না করতে, তাহলে কতই না ভালো হতো। তাহলে কি এরকম পাওয়ার কখনো হওয়া সম্ভব যে পুরো হিস্ট্রিকেই চেঞ্জ করে ফেলবে? আর এটা মনে রেখো হিউম্যান, তোমরা যেরকমটা করবে সেরকমটাই ফল পাবে। তখন আস্থা বলে, হ্যাঁ আমি এই কথাটা মনে রাখবো, আর আমি তোমাদেরকেও কখনো ভুলবো না। আর এখানে ঘোষ সেই এলফের সোলকে দেখে বলে, হ্যাঁ তুমি একেবারেই সঠিক, কারণ আমরা কোনো হিউম্যানদের উপর বিশ্বাস করতে পারবো না। তুমি এরকমটা করার যতই চেষ্টা করো না কেন, এরপরেও হিউম্যানরা সবসময় স্ট্রেঞ্জারই রয়ে যাবে।
কারণ মানুষ সর্বদা নিজের প্রয়োজনকেই সামনে রাখে। আর যদি কখনো তুমি তাদের রাস্তায় চলে আসো, তাহলে তারা তোমাদেরকে শেষ করার আগে একটুও ভাববে না। আর আমিও তাদের থেকে কোনো দিক দিয়ে আলাদা না, কারণ যতক্ষণ পর্যন্ত আমি আর আমার বোন ম্যারি ঠিক থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার কোনো প্রবলেম নেই। তখনই আমরা দেখতে পারি ঘোষের জ্ঞান ফিরে এসেছে। আর সেই সময় ম্যারি মানুষদেরকে হার্ট করেছে বলে সেখানে কাঁদছে। এভাবে কাঁদতে দেখে আস্থা তাকে চুপ করানোর ট্রাই করে। এইসব দেখে ঘোষ বলে, তোমরা সবাই পাগল। তোমরা সেই সময় কি ভেবে অন্যের জন্য মরতে চলেছিলে? এখন দেখো, আমাদের হাইড আউটও ডিস্ট্রয় হয়ে গেছে। আর আমি যদি তোমাদের জায়গায় থাকতাম, তাহলে আমি শুধু নিজেকে আর ম্যারিকেই প্রোটেক্ট করার কথা ভাবতাম। আর এটাই সেই কারণ যার জন্য আমি ব্ল্যাক বুলস জয়েন করেছিলাম। আর আমি কখনো তোমাদের সাথে ফ্রেন্ডশিপ করার কথাও ভাবিনি। আর সত্য বলতে কি, আমি তোমাদের উপর কখনোই বিশ্বাস করিনি। তাই তোমাদের এখানে আমাকে বাঁচানোর দরকার ছিল না। এইসব শুনে আস্থা বলে, আমার মনে হয় সে এখন পর্যন্ত কিছুই বুঝতে পারেনি। আমি তো ভেবেছিলাম সে একটু চালাক হবে। তখন গ্রে বলে, এই জিনিসটা তো আমরা শুরু থেকেই জানতাম যে তুমি সব থেকে বেশি তোমাকে নিয়ে আর তোমার বোনকে নিয়েই ভাবো। তখন আস্থা বলে, তোমাকে এই সময় এইসব কিছু সম্পর্কে ভাবার কোনো দরকার নেই। তুমি প্রথমে আমাদের দিকে তাকাও। তোমায় তো এখানে আমাদেরকে এখন থ্যাংক ইউ বলা দরকার। তখন ঘোষ এখানে তাদেরকে বাঁচানোর জন্য তাদের সবাইকে ধন্যবাদ বলে। এটা শুনে তারা তিনজনই অনেক বেশি খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। তখনই আমরা দেখতে পারি ক্যাপ্টেন ডরথির ড্রিম ওয়ার্ল্ড ধীরে ধীরে ব্রেক হচ্ছে। আর ভেতরে ক্যাপ্টেন ডরথি আর সেই এলফের মধ্যে সেখানে অনেক ভয়ঙ্কর ফাইট হচ্ছে। আর এরই জন্য এরকমটা হচ্ছে। তখনই ক্যাপ্টেন ডরথি বলে, আমার মনে হয় এখন আমার এখান থেকে যাওয়ার সময় এসে পড়েছে। তুমি নিজের খেয়াল রেখো, আর এর সাথে আমার বডিরও খেয়াল রেখো। আর এর জন্য আমার অনেক ভালো লেগেছে, কারণ আমি এখানে তোমার সাথে দেখা করতে পেরেছি। আর তোমায় এইসব কিছু দেখে তো এই জিনিসটা বোঝা দরকার যে সব হিউম্যান একরকম হয় না। তুমি কি তাদের স্ট্রাগল দেখে এই জিনিসটার প্রুফ পাচ্ছ না? তখনই আমরা দেখতে পারি তারা সবাই ড্রিম ওয়ার্ল্ড থেকে বের হয়ে এসেছে। আর এরই সাথে সেখানে মেঘমা আর লাক ফাইটের জন্য তৈরি হয়ে যায়। আর এরই সাথে সেই এলফের উপর অ্যাটাক করে দেয়। তখন স্যালি বলে, যদিও তিনি অনেক বেশি স্ট্রং, কিন্তু এরপরও যদি আমরা আমাদের ম্যাজিক কম্বাইন করে ফেলি, তাহলে তিনি আমাদের সামনে টিকতে পারবে না। আর সেখানে মেঘমা আর লাক তাদের ম্যাজিক কম্বাইন করে ক্যাপ্টেন ডরথির উপর অ্যাটাক করে দেয়। আর বাকিরা ব্ল্যাক বুলসের বাকি মেম্বারদেরকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই চার্মি তাদের সবাইকে খাওয়াতে শুরু করে। তখনই আস্থা ক্যাপ্টেন ডরথিকেও ঠিক করে ফেলে। আর এরই সাথে সেখানে নোবেল আর জোরাও চলে আসে। তখন আস্থা বলে, এখন তো শুধু আমাদের টিমে ফিনালেরই আশা বাকি রয়ে গেছে। তাহলে চলো এখন আমরা ক্যাপ্টেন ইয়ামিকে সাহায্য করতে যাই। আস্থার এই কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।